আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা শুরু করব। তো সবার প্রথম এই চ্যাপ্টারটা নিয়ে একটু বলে নেই। এই চ্যাপ্টারে আমরা মেইনলি পদার্থের গাঠনিক দুইটা ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা জানি পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল আর বায়বীয়। এর মধ্যে তরল আর বায়বীয় অবস্থাকে মানে পদার্থের তিনটা অবস্থা, এর মধ্যে কঠিন, তরল, বায়বীয়। তরল এবং বায়বীয় অবস্থাকে একসাথে প্রবাহী বলে। তো আমরা প্রবাহীর একটা বিশেষ ধর্ম, গঠনগত ধর্ম, সেটা হচ্ছে সান্দ্রতা, এটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে কঠিন পদার্থের কঠিন অবস্থার একটা বিশেষ ধর্ম স্থিতিস্থাপকতা, যেটা তোমরা অলরেডি 9-10 পড়ে আসছো। এইটা নিয়ে এই চ্যাপ্টার সাজানো। তো মেইনলি এই চ্যাপ্টারের থিম হচ্ছে, এই চ্যাপ্টারে দুইটা জিনিস নিয়ে আলোচনা, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে সান্দ্রতা। আমি একটু লিখে দিই। আমরা পদার্থের তিনটা অবস্থা জানি, কঠিন, তরল, বায়বীয়। এর মধ্যে আমরা হচ্ছে কঠিন পদার্থের একটা বিশেষ ধর্ম, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এইটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা আছে। এটা সংক্রান্ত বিভিন্ন টপিক আছে। এবং তরল আর বায়বীয় পদার্থকে একসাথে বলে প্রবাহী। তো এই প্রবাহীর বিশেষ ধর্ম সেটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। এইটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা। তো আমরা প্রথম অংশে স্থিতিস্থাপকতা সম্পর্কে জানবো, স্থিতিস্থাপকতা সংক্রান্ত আরও অনেক কিছু জানবো। তো আমরা শুরু করি। প্রথম টপিক, এই চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল। তো নর্মালি আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল বলতে কি বুঝি? আন্তঃআণবিক বল হচ্ছে পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে বল, এটাকে কি বলে? আন্তঃআণবিক বল। তো আমি সব কিছু লিখে লিখে পড়াবো। তোমরা যারা ক্লাস করো, এই ক্লাসটা যারা করছো, তোমরা হচ্ছে এই ক্লাসটা লিখবা, নোট করে করে পড়বা। ওকে, তো সংজ্ঞা লিখ। পদার্থের অণুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে আন্তঃআণবিক বল বলে। ক্রিয়াশীল বলকে আন্তঃআণবিক বল বলে। আণবিক বল বলে। ওকে, তো আন্তঃআণবিক বল বলতে আমরা যেটা বুঝি যে একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করতেছে, এটা তো নর্মালি আন্তঃআণবিক আকর্ষণ বল হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে আকর্ষণের পাশাপাশি বিকর্ষণ বল কাজ করে। আকর্ষণের পাশাপাশি একই সাথে বিকর্ষণ বল কাজ করে। মনে করো এটা একটা গ্যাসের পাত্র, এটার মধ্যে অনেকগুলো অণু আছে। এই যে এখানে র্যান্ডম অনেকগুলা গ্যাসের অণু আছে। তাহলে একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করতেছে, আন্তঃআণবিক বল। তো এখানে এই যে দুইটা অণু, এদের আমরা ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স নিলাম। এই ডিস্টেন্সটা হচ্ছে আর, যে কোনো দূরত্ব। এখন এই দুইটা অণু, গ্যাসের যে দুইটা অণু, এরা যখন দূরে দূরে থাকে তখন এদের মধ্যে বল কম থাকে। আর যখন এদেরকে আমি দূরত্ব কমায় দেই, কাছে নিয়ে আসি, তখন এদের মধ্যে বল বেড়ে যায়। এখানে বলের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, অনেকটা মহাকর্ষ বলের মতো। আমরা মহাকর্ষ বলের মধ্যে পড়ছি না, বলের সাথে দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, এখানেও তাই। তার মানে এইটার চাইতে এই জায়গার মধ্যে বল বেশি। এখানে এই দুইটা অণু পরস্পরকে আকর্ষণ করতেছে, এইখানেও এরা আকর্ষণ করতেছে। এটার চাইতে এখানে দূরত্ব কম, এখানে আকর্ষণ বলের মান বেশি। তো এটা আমরা যদি একটা লেখচিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো এটা কি আসে। এখানে এই পুরো ব্যাপারটা আমরা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। আমরা এক্স অক্ষের দিকে নিব, গ্রাফের এক্স অক্ষের দিকে নিব হচ্ছে দূরত্ব, আর ওয়াই অক্ষের দিকে নিব বল। এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে আমাদের দূরত্বের অক্ষ আর এটা হচ্ছে আমাদের বলের অক্ষ। এখন খেয়াল করো, এই দুইটা অণু দূরে আছে, এদের মধ্যে বল কাজ করতেছে, বলটা অপেক্ষাকৃত দুর্বল, এটা হচ্ছে আকর্ষণ বল। যখন কাছে আনবো বলটা বেড়ে যাবে। কিন্তু দুইটা অণু যখন একদম গায়ে গায়ে লেগে যাবে, তখন বল সবচেয়ে বেশি। গায়ে গায়ে লেগে আছে, এইখানে বলের মান সবচেয়ে বেশি। এখন যদি আমরা এদের দূরত্ব আরও কমাইতে চাই, এখানে ধরো বল ম্যাক্সিমাম, এফ ম্যাক্স ধরে নিলাম, এখানে বল সবচেয়ে বেশি।
এখন দুইটা অণুকে যদি আরও কাছে আনতে চাই তাহলে কি ঘটে খেয়াল করো। আমরা যদি এই দুইটা অণুকে দুইটা রাবারের বল বিবেচনা করি, রাবারের যে বল, এই বল দুইটা গায়ে গায়ে লেগে আছে, বলের মান সবচেয়ে বেশি, এদেরকে যদি আরও কাছে নিতে চাই, দুইটা রাবারের বল যদি চাপ দেই, অর্থাৎ একটার কেন্দ্র আরেকটার কেন্দ্রের কাছাকাছি আনতে চাই, তখন কি হবে? দুইটা বল ভিতর থেকে বিকর্ষণ করা শুরু করবে না, ভিতর থেকে আলাদা আরেকটা ফোর্স দিবে। তো অণুর ক্ষেত্রে তাই হয়, যখন দূরে থাকে বল কম, আকর্ষণ বল কম, যখন কাছে নিয়ে আসি তখন আকর্ষণ বল বেশি। একদম গায়ে গায়ে লেগে গেছে, তখন কিন্তু তাদের মধ্যে দূরত্ব শূন্য হয় নাই, এখন এদের দূরত্ব আছে, একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্র আছে, এখন বলের মান বেশি। যখন এদেরকে আরও কাছে আনার ট্রাই করব, তখন ভিতর থেকে বিকর্ষণ বল তৈরি হয়। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা যদি আমরা লেখচিত্রের মধ্যে রিপ্রেজেন্ট করি, তো এখানে যেহেতু বিকর্ষণ বল আছে, আমি উপরের দিকে নিব বিকর্ষণ বল আর নিচের দিকে নিব আকর্ষণ বল। উপরের দিকে আমি নিচ্ছি বিকর্ষণ বল, আর এই বল অক্ষের অর্থাৎ ওয়াই অক্ষের নিচের দিকে নিচ্ছি আকর্ষণ বল। আচ্ছা, উপরে বিকর্ষণ নিচে আকর্ষণ নেওয়ার রিজন কি? দেখো, এটার আলাদা কোনো রিজন নাই, তবে আমরা মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারি। আমরা স্থির তড়িতের বেলায় দেখছি পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, নেগেটিভ পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। আর পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। এটা স্থির তড়িৎ অধ্যায়ে পড়ছি আমরা। তো এই প্লাসে প্লাসে গুণ করে প্লাস হয়, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে আকর্ষণের বেলায় আমরা মাইনাস সিম্বলটা ইউজ করতে পারি। মানে যদিও বলের আলাদা কোনো সিম্বল নাই, কিন্তু আকর্ষণ বলের ক্ষেত্রে আমরা নর্মালি নেগেটিভ অক্ষরটা নিব, ওয়াই অক্ষের নিচের দিকে অর্থাৎ নেগেটিভ। আর বিকর্ষণের বেলায় আমরা কী নিব? পজিটিভটা নিব। ওকে, এখন দেখো, আমরা এই আকর্ষণের বেলায় যখন দূরে থাকে, যখন দূরে দূরে আছে, তখন আকর্ষণ বল কাজ করতেছে, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। যখন কাছে নিয়ে আসি তখন আকর্ষণ বলের মান বাড়ে, এখানেও কি কাজ করে? আকর্ষণ বলের মান বাড়ে। তাহলে যদি বলের সাথে দূরত্বের লেখচিত্র, শুধু আকর্ষণ বলের সাথে দূরত্বের যদি লেখচিত্র আমরা চিন্তা করি, তাহলে সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে এরকম হবে। তার মানে এই লেখচিত্রটা যদি আমরা আকর্ষণের মধ্যে নিয়ে আসি, তাহলে লেখচিত্র হবে এই যে এইরকম। মানে আকর্ষণেরটা আমরা আকর্ষণের সাইডে লিখলাম। আচ্ছা, এবার দেখো, যখন একদম কাছাকাছি নিয়ে আসছি এদেরকে, তখন বলের মান ম্যাক্সিমাম, গায়ে গায়ে লেগে আছে, বলের মান ম্যাক্সিমাম। এই দূরত্বটাকে আমি R1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। অর্থাৎ আমাদের যে এইখানে যে দূরত্বে আছে, এটার নাম দিচ্ছি আমরা R1। এই দূরত্বটা হচ্ছে R1। ওকে, এইবার দেখো, আমি যদি এদেরকে আরও কাছে নিতে চাই, এবার কি বিকর্ষণ বল তৈরি হবে? আরও কাছাকাছি নেওয়ার সময় এদের মধ্যে বিকর্ষণ বল দেখা দিবে। তার মানে এরপর যদি দূরত্ব আরেকটু কমাইতে চাই, তাহলে এটা বিকর্ষণ দেখা দিবে। অর্থাৎ এবার লেখচিত্র এই যে এরকম হবে, বিকর্ষণ বলের দিকে যাওয়া শুরু করবে। আচ্ছা, এবার দেখো, এই পয়েন্টটার দিকে তাকাও। এই পয়েন্টে আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান, তাই মোট বল কত? 0। এই যে এটা বলের অক্ষ, বলের অক্ষের মধ্যে এই যে এইখানে মোট বল কত? 0। এটাকে আমরা R0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তার মানে একটু খেয়াল করো, R0 যদি আমি ডান পাশে আসি, R0 ডান পাশে, তখন কি কাজ করতেছে? আকর্ষণ বল। R0 ডান পাশে হচ্ছে আকর্ষণ বল, আর R0 বাম পাশে হচ্ছে কি? বিকর্ষণ বল। আর একদম R0 দূরত্বে মোট বল কত? 0। এটা হচ্ছে সাম্যাবস্থা বলা যায়। দুইটা অণু, এর মধ্যে আকর্ষণ বল নাই, বিকর্ষণ বল নাই, টোটাল বল কত? 0। ওকে, এই জিনিসগুলো আমরা একটু নোট করে রাখি। দেখো, যে আমাদের দূরত্ব, দুইটা অণুর দূরত্ব, অণুর মধ্যকার দূরত্ব ইজ লেস দেন R0 হলে, এই যে R0 চেয়ে দূরত্ব কম হলে বিকর্ষণ বল কাজ করে। কি কাজ করে? বিকর্ষণ বল ক্রিয়াশীল। আচ্ছা, আর যদি অণুর মধ্যকার দূরত্ব ইজ গ্রেটার দেন R0 হয়, এই দূরত্ব যদি R0 এর চাইতে বেশি হয়, অর্থাৎ এই পাশে হয়, তখন আকর্ষণ বল ক্রিয়াশীল। আকর্ষণ
বল ক্রিয়াশীল। আচ্ছা, আবার অণুর মধ্যকার দূরত্ব ইজ ইকুয়াল, শূন্য হলে, দূরত্ব যদি আর নট হলে তখন মোট বল কি হয়? শূন্য হয়, বা সাম্যাবস্থা বলা যায়। মোট বল শূন্য হয়। আচ্ছা, মোট বল শূন্য হয়, এগুলো একটু মনে রাখতে হবে। এই যে এগুলো একটু মার্ক করে রাখি, কখন বিকর্ষণ হয়, কখন আকর্ষণ হয়, আর কখন মোট বল শূন্য হয়, এটা একটু মনে রাখবা। এখান থেকে এমসিকিউ আসতে পারে, অনুধাবন প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে দেখো, কোনো একটা গ্যাসের অণুর আন্তঃআণবিক আকর্ষণ বল এইটার উপর ডিপেন্ড করে পদার্থ বিভিন্ন অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয় অবস্থায় থাকে। এগুলো একেবারেই সিম্পল জিনিস। তার মানে আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে পদার্থ তিন অবস্থায় থাকে, কঠিন, তরল আর বায়বীয়। তাহলে এগুলো আমরা একটু তুলনা করব। কঠিন, তরল আর বায়বীয় অবস্থায় থাকবে, এগুলো আমরা একটু তুলনা করব। পদার্থ কঠিন, তরল আর বায়বীয় অবস্থায় থাকবে। আচ্ছা, এগুলো তোমরা আমার মতো একটু ছক কেটে লিখে রাখো, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা এমসিকিউ এ কাজে লাগবে, এমসিকিউ এগুলো আমাদের কাজে লাগবে। অনেক সময় রিডিংয়ের মধ্যে থাকে, বইয়ের মধ্যে পড়লে মনে থাকে না, ছক কেটে এরকম পড়ে রাখলে মনে থাকবে। তাহলে খেয়াল করো, কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। আমরা কিন্তু নতুন একটা জিনিস জানলাম, যে আন্তঃআণবিক আকর্ষণের পাশাপাশি আন্তঃআণবিক বিকর্ষণ বলও থাকে। নর্মাল স্টেজে তো আকর্ষণ বল কাজ করে, আর যখন আমরা অনেক কাছাকাছি নেই তখন কিন্তু বিকর্ষণ বল কাজ করে। আমরা এই যে নর্মালি একটা গ্যাস হোক, পানি হোক, কিংবা কি বলে পদার্থ কঠিন অবস্থায় থাকুক, নর্মালি কিন্তু এদের মধ্যে শুধুমাত্র আকর্ষণ বল কাজ করে। যখন খুব বেশি কাছে নিয়ে আসি, বাহ্যিক বল দিয়ে কাছে নিয়ে আসি, তখন কিন্তু বিকর্ষণ বল কাজ করে। এই ব্যাপারটা কিন্তু হিউম্যান বিহেভিয়ারের জন্য প্রযোজ্য। কীরকম? তুমি দুইজন ফ্রেন্ড, তোমরা একটু দূরত্ব বজায় রাখো, তখন তোমাদের মধ্যে বেশ আকর্ষণ কাজ করবে, মানে মিল মহাব্বত ভালো থাকবে। কিন্তু যদি খুব কাছে চলে আসো, একজন আরেকজনকে একটা সিক্রেট বলে দাও, তখন দেখবে আর আকর্ষণ থাকে না, বিকর্ষণ হয়ে যায়, ঝগড়া লেগে যায়। এজন্য বেশি কাছে আসতে নাই, একটু দূরত্ব বজায় রাখা ভালো। ওকে, তাহলে দেখো এখানে আমরা কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। আর এইটার বেলায় আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন অপেক্ষা কম। আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন অপেক্ষা কম। আচ্ছা, আর এটার বেলায় আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, গ্যাসের ক্ষেত্রে নেই। আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। আচ্ছা, এবার দেখো আমাদের আন্তঃআণবিক দূরত্ব, কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কিন্তু সবচেয়ে কম, একবার কাছাকাছি থাকে। আণবিক দূরত্ব সবচেয়ে কম। আর এ পাশে কি লিখবো আমরা? আন্তঃআণবিক দূরত্ব কি তুলনামূলক বেশি, তাই না? ডট ডট দিয়ে লিখে দিলাম, আন্তঃআণবিক দূরত্ব তুলনামূলক বেশি, কঠিনের চাইতে বেশি। আর এটার বেলায় আন্তঃআণবিক দূরত্ব, এখান থেকে কিন্তু অনুধাবন প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। আন্তঃআণবিক দূরত্ব ডট ডট দিলাম সবচেয়ে বেশি,
সবচেয়ে বেশি। আচ্ছা দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলা মুভমেন্ট করতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিন্তু তার নিজের জায়গায় থেকে ভাইব্রেট করতে পারে, নিজের জায়গায় থেকে কম্পিত হতে পারে। তাহলে অণুসমূহ গতিশীল হতে পারে না, গতিশীল হতে পারে না, তবে নিজ অবস্থান থেকে কম্পিত হতে পারে। আর এটার বেলায় কী হবে? তরলের বেলায় অণুগুলা গতিশীল হতে পারে। এই যে ডট ডট দিলাম, অণুসমূহ গতিশীল হতে পারে। গতিশীল হতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এটার বেলাও পারে, এটার বেলাও পারে। আচ্ছা খেয়াল করো, লাস্ট ওয়ান দেখো, কঠিন পদার্থের আকার এবং আকৃতি আছে, একেবারে ছোটবেলার পড়াশোনা। আকার ও আকৃতি আছে, আকার ও আয়তন আছে। আকার আকৃতি তো সেম জিনিস, আকার ও আয়তন আছে। আর এটার বেলায় আকার নেই, আকার নাই কিন্তু আয়তন আছে। যে পাত্রে রাখা হয় ওই পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করে, তাই না? ওই পাত্রের আকার ধারণ করে, নিজস্ব আকার নাই। ওই পাত্রের আকার ধারণ করে, তার নিজস্ব আকার নাই। এটার মধ্যে আকার ও আয়তন নাই, আকার ও আয়তন নেই। যে পাত্রে রাখা হয় ওই পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করে। আচ্ছা ওকে, এরপরে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে পদার্থের বন্ধন। পদার্থের অণু পরমাণুর মধ্যে বিভিন্ন ধরনের বন্ধন আছে, যেমন তোমরা কেমিস্ট্রিতে এটা পড়ছো, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ভ্যান ওয়ালস বন্ধন। তো এখানে লিখো, স্টার্ট দিয়ে লিখো, পদার্থের অণু ও পরমাণুর মধ্যে বিভিন্ন ধরনের বন্ধন থাকে, যেমন এক নম্বর হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, তারপর হচ্ছে সমযোজী বন্ধন। এগুলো আমরা বৈশিষ্ট্য সহ পড়বো, এখান থেকে এমসিকিউ অথবা পার্থক্য থাকতে পারে, এক বন্ধনের সাথে আরেক বন্ধনের পার্থক্য। তারপর হচ্ছে ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, তারপর হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধন, ভ্যান ডার একজন রসায়নবিদের নাম। আচ্ছা, তো ফার্স্ট ওয়ান আমরা শুরু করি আয়নিক বন্ধন। আমরা প্রথমে পড়াশোনা করব আয়নিক বন্ধনকে নিয়ে। এক নাম্বার হচ্ছে আমাদের আয়নিক বন্ধন, এটা নিয়ে আমরা পড়াশোনা করব। খেয়াল করো, আয়নিক বন্ধন কাদের মধ্যে হয়? একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে। কেন হয়? ইলেকট্রনের আদান প্রদানের কারণে। আর আয়নিক বন্ধন সৃষ্টি হয় কীভাবে? স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে। এই সবগুলো বিষয় আমরা খুঁটায় খুঁটায় শিখবো। দেখো, ধাতু ও অধাতুর মধ্যে আচ্ছা, এটাকে মানে আমরা ডায়াগ্রাম লিখে নেই, ডায়াগ্রাম এঁকে নেই, এইটার ডায়াগ্রাম এঁকে নেই। এই যে এখানে দেখো, ধরো এখানে একটা ধাতু, সোডিয়াম ধাতু। আয়নিক বন্ধনের সবচেয়ে পপুলার উদাহরণ হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। আয়নিক বন্ধনের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ এটা, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা,
এই যে আমরা একটা ধাতু নিচ্ছি আর একটা অধাতু নিচ্ছি, এটা সোডিয়াম আর একটা হচ্ছে কি ক্লোরিন। এই যে এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। আর ক্লোরিনের কত? 17। তাহলে ইলেকট্রন বিন্যাস কত? 2, 8, 7। 2, 8, 7। একটা বিষয় মনে রাখবা যে ধাতুর শেষ কক্ষপথে নর্মালি ইলেকট্রন কম থাকে, হয়তো 1টা 2টা অথবা 3টা থাকে, এবং ইলেকট্রন কম থাকলে যে কোনো পরমাণুর টেন্ডেন্সি হচ্ছে সেই ইলেকট্রন ত্যাগ করতে চায়। আর অধাতুর নর্মালি শেষ কক্ষপথে ইলেকট্রন বেশি থাকে, 7টা 6টা 5টা এরকম থাকে, তখন সে অন্য জায়গা থেকে ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করতে চায়, এটা তার টেন্ডেন্সি। তো এখানে যেহেতু 2টা 2 রকম পড়ে গেছে, এখান থেকে ইলেকট্রন ত্যাগ করবে আর এখানে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এটা সোডিয়াম আয়ন হবে আর এটা কি ক্লোরিন আয়ন হবে। প্লাস আয়ন আর মাইনাস আয়ন এরা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে এদের মধ্যে। এভাবে কিন্তু বন্ধনটা হয়। বন্ধন হয় ধাতু আর অধাতুর মধ্যে। কেন হয়? ইলেকট্রন আদান প্রদানের কারণে। কিভাবে সৃষ্টি হয়? স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে। তোমরা স্থির তড়িৎ অধ্যায়ে পড়ছো যে Q1 এবং Q2 দুইটা চার্জ থাকলে এরা যদি বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে এরা আকর্ষণ বল কাজ করে। এটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে বের করি, যে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র হচ্ছে F = 1/4πε0 Q1 Q2/r²। এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক। তো দুইটা চার্জ স্থির চার্জের মধ্যে এটা আকর্ষণ বল কাজ করে। এই বলটার নাম হচ্ছে স্থির তড়িৎ বল, বা এটাকে কুলম্ব বল বলা হয়। আচ্ছা, তো এটা মাথায় রাখতে হবে। আর কুলম্ব বল কিন্তু যথেষ্ট শক্তিশালী। কুলম্বের ধ্রুবকের মান বড় এবং কুলম্ব বলটা যথেষ্ট শক্তিশালী। তাহলে আমরা সংজ্ঞা লিখি যে ধাতু ও অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান ফলে ধনাত্মক, এই বন্ধনটা কিন্তু হয় ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে। ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে, ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, এটা উল্লেখ করবা। ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের কারণে, স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে, এটা আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে সৃষ্ট বন্ধনকে কি বলে? আয়নিক বন্ধন বলে। আচ্ছা, তাহলে দেখো এই যে আয়নিক বন্ধন, এটা হয় কার জন্য? স্থির তড়িৎ বলের জন্য, এবং এটা হচ্ছে যথেষ্ট শক্তিশালী একটা বন্ধন। তাহলে এটার বৈশিষ্ট্য লিখো। এটার বৈশিষ্ট্য, এই যে এটার বৈশিষ্ট্য, আমরা আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যগুলো লিখে রাখব। এটা হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী বন্ধন। যতগুলো আমরা বন্ধন দেখলাম এর মধ্যে সবচেয়ে শক্তিশালী। আচ্ছা, এটা কার জন্য সৃষ্টি হয়? ইলেকট্রন আদান প্রদানের কারণে সৃষ্টি হয়। এটা কাদের মধ্যকার সৃষ্টি হয়? ধাতু এবং অধাতুর মধ্যে সৃষ্টি হয়। আচ্ছা, এই যে আয়নিক যে যৌগগুলো আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়। তাহলে আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়। আচ্ছা, স্ফুটনাঙ্ক উচ্চ হয়। এরপরে আমরা শুরু করব সমযোজী বন্ধন। আমাদের নেক্সট টপিক হচ্ছে
সমযোজী বন্ধন দেখো, আমরা পরের টপিকে যাই। খেয়াল করো, আমাদের সেকেন্ড টপিক হচ্ছে সমযোজী বন্ধন। এটাও তোমরা পড়ছো, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কার জন্য সৃষ্টি হয়? ইলেকট্রন শেয়ারের জন্য, তাই না? সমযোজী বন্ধন সৃষ্টি হয় ইলেকট্রন শেয়ারের কারণে। দেখো এই যে এটা হচ্ছে একটা অধাতু। সমযোজী বন্ধনের তোমরা নিশ্চয়ই জানো সবচেয়ে জনপ্রিয় উদাহরণ হচ্ছে H2O, তাই না? এটা হচ্ছে আমাদের অক্সিজেন, আর এখানে দুইটা হাইড্রোজেন আছে। এটা একটা অক্সিজেন অণু, এর মধ্যে অক্সিজেন পরমাণু, এর মধ্যে 8টা ইলেকট্রন আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত? 2, 8, 6। 2, 8 সরি 2, 6, 8টা ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে 2, 6। এখন এখানে এই যে 4টা ইলেকট্রন এটা স্টেবল অবস্থায় থাকবে, বাকি যে 2টা ইলেকট্রন আছে তারা এসে হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। তাহলে এই 2টা ইলেকট্রন কার? এই 2টা ইলেকট্রন হচ্ছে অক্সিজেনের, এই যে 2 তারপরে যে 6, আর বাকি এই পাশ থেকে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন দিবে। তাহলে দেখো তো, এই একটা ইলেকট্রন মানে নীল রঙের যে ইলেকট্রনটা আছে, নীল রঙের মানে যেটাকে আমি আইডেন্টিফাই করলাম ইলেকট্রন, এটাকে দিচ্ছে হাইড্রোজেন, এটা দিচ্ছে হচ্ছে হাইড্রোজেন। আর সাদা রঙের যে ইলেকট্রন এটা হচ্ছে অক্সিজেন দিচ্ছে। তাহলে এটার দিকে যদি আমি তাকাই, আমার কাছে মনে হয় এই 2টা ইলেকট্রন কার কাছে আছে? হাইড্রোজেনের কাছে। হাইড্রোজেনের কক্ষপথে ঘুরতেছে। হাইড্রোজেনের যেহেতু এটা প্রথম কক্ষপথ, তার মানে তার প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকে 2টা, প্রথম কক্ষপথ পূর্ণ। আর এইখানেও হাইড্রোজেনের প্রথম কক্ষপথ পূর্ণ। আর ওই পাশ থেকে যদি দেখি, তাহলে এই 2টা ইলেকট্রন কার কক্ষপথে আছে? অক্সিজেনের। এই পাশের এই 2টাও কার কাছে আছে? অক্সিজেনের। মানে অক্সিজেনের একটা ছিল, সে শেয়ার করে 2টা বানিয়ে নিচ্ছে। তাহলে তারও এখন কয়টা হয়ে গেলো? 8টা। অর্থাৎ এই 2টা ইলেকট্রন যেগুলো শেয়ার করছে ওরা এট এ টাইম 2 জনের কক্ষপথেই আসছে। তার মানে ইলেকট্রন শেয়ারের কারণে, এগুলো তোমরা পড়ছো কেমিস্ট্রিতে, যে ইলেকট্রন অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আমরা বলবো সমযোজী বন্ধন। অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে, এই ক্লাসটা অনেকটা কেমিস্ট্রি ক্লাসের মতো লাগতে পারে, এটার প্রথম ক্লাসটা এরকম কেমিস্ট্রি ক্লাসের মতো, পরবর্তী ক্লাসগুলোতে কেমিস্ট্রির কোনো টপিক নাই। অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধন বা সৃষ্ট বন্ধনকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন বলে। তাহলে খেয়াল করো এটার বৈশিষ্ট্য। আমরা আয়নিক বন্ধনের বেলায় ইলেকট্রন কি হয়েছিল? ইলেকট্রন একেবারে বিনা শর্তে ইলেকট্রন দান করছিল, গ্রহণ করছিল। ইলেকট্রন দান গ্রহণ হয়, ইলেকট্রন বিনিময় হয়। আর এটার বেলায় কি? ইলেকট্রন কেউ কাউকে দেয় না, জাস্ট শেয়ার করে। এটা তাকে অল্প সময়ের জন্য দেয়, সেও তাকে টেম্পোরারি শেয়ার করে। তো শেয়ারের কারণে যে বন্ধন, এটা এত শক্তিশালী হয় না, এটা তো স্ট্রং বন্ধন না। তাহলে দেখো এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমযোজী বন্ধন আয়নিক বন্ধনের মতো শক্তিশালী নয়, আয়নিক বন্ধন অপেক্ষা দুর্বল। আয়নিক বন্ধন অপেক্ষা দুর্বল। তারপর দেখো 2 নাম্বার, এটা কাদের মধ্যে হয়? অধাতুর মধ্যে সৃষ্টি হয় সমযোজী বন্ধন। এই যে সমযোজী বন্ধন অধাতুর মধ্যে সৃষ্টি হয়। আয়নিক বন্ধন কিন্তু ধাতু আর অধাতুর মধ্যে সৃষ্টি হয়, আয়নিক হয় ধাতু আর অধাতুর মধ্যে, আর সমযোজী হয় শুধুমাত্র অধাতুর মধ্যে। সমযোজী যৌগের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আয়নিকের মতো এত উচ্চ না। সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলক কম। আচ্ছা, এটার বেলায় ইলেকট্রনের শেয়ারিং হয়, ইলেকট্রনের শেয়ার ঘটে। আচ্ছা,
তাহলে দেখো আমরা সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য জানলাম, এখান থেকে কিন্তু পার্থক্য আসতে পারে, আয়নিক আর সমযোজী বন্ধনের পার্থক্য। নেক্সট টপিক ছিল আমাদের ধাতব বন্ধন। 3 নম্বর হচ্ছে ধাতব বন্ধন। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা আয়নিক বন্ধনের বেলায় দেখলাম যে ধাতু আর অধাতুর মধ্যে হয়, সমযোজীর বেলায় দেখলাম অধাতুর জন্য হয়, আর ধাতব বন্ধন কার জন্য হবে? ধাতুর জন্য হবে। ধরো এটা হচ্ছে একটা ধাতু, একখণ্ড ধাতু, আমি ধরলাম এটা সোডিয়াম ধাতু, বা তুমি অ্যালুমিনিয়াম ধরতে পারো। এটা সোডিয়াম ধাতু, এখানে অনেকগুলো সোডিয়াম পরমাণু আছে, এই সবগুলো সোডিয়াম পরমাণু, এই সবগুলো সোডিয়াম পরমাণু এরা যখন স্টেবল অবস্থায় থাকে, এদের শেষ কক্ষ হতে কয়টা ইলেকট্রন আছে? একটা। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2 8 2 8 1, তাই না? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1, শেষ কক্ষ হতে কয়টা ইলেকট্রন আছে? একটা। এবং আমি একটু আগে বলছি যে কোনো পরমাণুর শেষ কক্ষ হতে যদি ইলেকট্রন সংখ্যা কম থাকে, তার একটা টেন্ডেন্সি হচ্ছে সেই ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে সোডিয়াম কি করে? সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দিলে এই যে সে ধনাত্মক আয়ন হয়ে যায়, সবাই ধনাত্মক আয়ন হয়ে যায়। এবং যে ইলেকট্রনগুলো ছেড়ে দিছে, এই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো হচ্ছে এই যে এইগুলা সবুজ রঙের মুক্ত অবস্থায়, এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাহলে এইখানে এইগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন, আর এটা হচ্ছে সোডিয়াম আয়ন। তাহলে খেয়াল করো যে একটা ধাতু যখন স্বাভাবিক অবস্থায় থাকে, তখন তার শেষ কক্ষ হতে ইলেকট্রন সংখ্যা কম থাকার কারণে ইলেকট্রন ত্যাগ করে, তারপর তারা ধনাত্মক আয়নে পরিণত হয়। তো ধনাত্মক আয়নে পরিণত হওয়ার পরে প্রত্যেকটা ধনাত্মক আয়ন সবাই সবাইকে বিকর্ষণ করে দূরে যেতে চায়। কিন্তু এখানে এই বিকর্ষণ বলটা খুব ক্ষুদ্র, অত্যন্ত কম, আর চারপাশে মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়াইতেছে। তাহলে এই যে ধনাত্মক, তারা এই মুক্ত ইলেকট্রনের সাথে আবার সেই স্থির তড়িৎ বল তৈরি করে, বল কাজ করে, এবং এই স্থির তড়িৎ বলের কারণে, অর্থাৎ এই যে কুলম্বের সূত্রের যে বলের কারণে আবার এখানে একটা বন্ধন তৈরি হয়। এটা হচ্ছে ধাতব বন্ধন। তো এখানে বিকর্ষণটাও দুর্বল, আকর্ষণটা বিকর্ষণের চাইতে অল্প একটু শক্তিশালী, এটা অনেক বেশি শক্তিশালী না। এখানে বিকর্ষণ কাজ করে, আয়ন এবং আয়নকে পরস্পর বিকর্ষণ করে, এবং আয়ন আর মুক্ত ইলেকট্রনের সাথে কি হয়? আকর্ষণ হয়। ওই আকর্ষণ বলের মান বিকর্ষণের চাইতে অল্প একটু বেশি, এই জন্য ধাতব বন্ধন হয়। তাহলে এটা সংজ্ঞা লিখি আমরা, যে ধাতব বন্ধন কাকে বলে। এটা সংজ্ঞা তুমি খুব সিম্পলি লিখতে পারো, যে আচ্ছা আমি বড় করে লিখি সংজ্ঞাটা, সিম্পলি না লিখে বড় করে লিখি, তাহলে আমাদের কাজে লাগবে। যে ধাতুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম থাকায় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং এরা নিজেরা বিকর্ষণ করে, তাই না? ধনাত্মক আয়নগুলো একজন আরেকজনকে বিকর্ষণ করে। এরা নিজেরা খুব দুর্বল বিকর্ষণ বল তৈরি করে। কিন্তু খেয়াল করো, নিজেরা খুব দুর্বল বিকর্ষণ বল তৈরি করলেও মুক্ত ইলেকট্রনের সাথে যে স্থির তড়িৎ দুর্বল বিকর্ষণ বল লাভ করে, এই শব্দটা লিখি। তৈরি করে, এটা কেমন খারাপ দেখায়, দুর্বল বিকর্ষণ বল লাভ করে। আচ্ছা, কিন্তু মুক্ত ইলেকট্রনের সাথে এরা কি করে? স্থির তড়িৎ আকর্ষণ বল তৈরি করে। ওই বলের কারণে যে বন্ধন, এটার নাম ধাতব বন্ধন। কিন্তু মুক্ত ইলেকট্রনের সাথে স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে
যে বন্ধন গঠন করে, যে বন্ধন সৃষ্টি হয় তাকে ধাতব বন্ধন বলে। আচ্ছা, এখানে দেখো তাহলে ধাতব বন্ধন কি খুব দুর্বল, ধাতব বন্ধন খুবই দুর্বল। তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে ধাতব বন্ধন অনেক দুর্বল, কিন্তু ধাতু তো শক্তিশালী। ধাতুকে পিটে আকার শেপ করা যায়, এটা অনেক আঘাত সহ্য করতে পারে। কিংবা যেগুলো শক্ত ধাতু, লোহা, অনেক পিটাইলেও কিছু হয় না, কিংবা পিটাইলেও আমি যদি পিটা চেঞ্জ করি এটার আকার আকৃতি মানে চেঞ্জ করা যায়। এখানে দেখো বন্ধন এক বিষয়, আর এই যে ধাতু অনেক আঘাত সহ্য করতে পারে, এটাকে পিটানো যায়, এটাকে বলে ঘাত সহনশীলতা। এর বন্ধন দুর্বল কিন্তু এর ঘাত সহনশীলতা অনেক বেশি, এজন্য ধাতু অনেক আঘাত সহ্য করতে পারে। এটার বন্ধন কিন্তু দুর্বল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আয়নিক যৌগের আমরা দেখলাম বন্ধন অনেক বেশি। মানে তুমি যদি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এরকম আয়নিক যৌগকে দাও, যেমন লবণকে দাও আর ধাতুকে দাও, তখন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দেখবা ধাতু আগে ভেঙে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটু নোট লিখে রাখো, এখানে একটু নোট লিখে রাখো যে ধাতুর ধাতব বন্ধন, ধাতব বন্ধন দুর্বল কিন্তু ঘাত সহনশীলতা বেশি, কিন্তু ঘাত সহনশীলতা বেশি। আচ্ছা, আমরা এরপরের টপিকে যাব। আমাদের 4 নম্বর বন্ধনটা টপিকটা ছিল কি? 4 নম্বর টপিক ছিল আমাদের হাইড্রোজেন বন্ধন। খেয়াল করো, তাহলে আমরা অলরেডি 3টা বন্ধন সম্পর্কে জানলাম। এর মধ্যে আয়নিক বন্ধন ধাতু আর অধাতুর মধ্যে কাজ করে, আয়নিক বন্ধন কাজ করে ধাতু আর অধাতুর মধ্যে। সমযোজী বন্ধন কাজ করে কি? শুধু অধাতুর মধ্যে। আর ধাতব বন্ধন কাজ করে শুধু ধাতুর মধ্যে। আর হাইড্রোজেন বন্ধন এইটা কই কাজ করে দেখো, একটু আগে আমরা দেখছি যে একটা পানির অণু, একটা পানির অণুর মধ্যে সমযোজী বন্ধন কাজ করতেছে। সমযোজী বন্ধন যখন কাজ করে, তো এই যে এখানে একটা ইলেকট্রন একটা হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে শেয়ার করে, তাই না? এই যে এটা দিছে হাইড্রোজেন আর সাদা রঙেরটা দিছে অক্সিজেন। তো এটা হচ্ছে আমাদের অক্সিজেন, এই যে এটা অক্সিজেন অণু আর এটা হচ্ছে হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু আর হচ্ছে হাইড্রোজেন অণু। তো এই যে একটা পানির অণুর মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন এরা ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি করে, এটার নাম সমযোজী বন্ধন। কিন্তু এই সমযোজী বন্ধনের মধ্যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম থাকে। অক্সিজেনের চাইতে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম। যেহেতু হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম, তাই হাইড্রোজেন এটা ধনাত্মক আয়ন হিসেবে কাজ করে, এটা ধনাত্মক হিসাবে কাজ করে। আর অক্সিজেন যেটা, এটা হচ্ছে ঋণাত্মক হিসাবে কাজ করে। তো আমরা স্থির তড়িৎ অধ্যায় পড়ছি যে যদি খুব ক্ষুদ্র সমমানের ক্ষুদ্র দুইটা বিপরীত ধর্মী চার্জ কাছাকাছি থাকে, তখন তাকে কি বলে? তড়িৎ দ্বিমেরু বলে। যদি একটা প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ এদের মান সমান হয়, খুব কাছাকাছি থাকে এবং এরা বিপরীত ধর্মী হয়, একটা প্লাস একটা মাইনাস, তখন তাকে কি বলে? তড়িৎ দ্বিমেরু। তার মানে পানির অণুর বেলায় দেখো দুইটা হাইড্রোজেন এরা প্লাস চার্জ হিসেবে কাজ করতেছে, অক্সিজেন মাইনাস চার্জ হিসেবে কাজ করতেছে। অক্সিজেনের হচ্ছে -2, হাইড্রোজেনের হচ্ছে +2, দুইটা হাইড্রোজেন যেহেতু। তাহলে এইটা নিজে কি হিসাবে কাজ করতেছে? এটা নিজে একটা তড়িৎ দ্বিমেরু হিসাবে কাজ করতেছে। এই যে আমাদের পানির অণু, এটা কি হিসাবে কাজ করতেছে? তড়িৎ দ্বিমেরু। এখন আমি যখন 1 গ্লাস পানি নেই, 1 গ্লাস পানির মধ্যে নিশ্চয়ই অনেকগুলো অণু থাকে। 1 গ্লাস পানির মধ্যে অনেকগুলো অণু আছে। দেখো 1 গ্লাস পানির মধ্যে অনেকগুলো অণু আছে। এখন এই সবগুলো অণু একে অপরকে ধরে রাখে, তাই না? এই জন্যই তো 1 গ্লাস পানির অণু সবাই একসাথে থাকে। 1 গ্লাস পানির অণুর মধ্যে সবগুলো অণু একসাথে থাকে। এটা কেন থাকে দেখো, এই যে আমরা একটু আগে দেখলাম অক্সিজেনটা হচ্ছে মাইনাস হিসেবে কাজ করে আর হাইড্রোজেনগুলো হচ্ছে প্লাস হিসেবে কাজ করে।
এটা কি নিজে একটা দ্বিমেরু, এটা আরেকটা দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। এখন এই যে এক গ্লাস পানির মধ্যে সবগুলা পানির অণু একসাথে থাকে, কিভাবে থাকে দেখো। এখানে এই যে এই তড়িৎ দ্বিমেরুর হাইড্রোজেন যে প্লাস, এই প্লাস হাইড্রোজেন এটা হচ্ছে অক্সিজেনের সাথে এরকম বন্ধন তৈরি করে, অক্সিজেনের সাথে এই যে এখানে বন্ধন তৈরি করে, এই বন্ধনটাই মূলত হাইড্রোজেন বন্ধন। মানে ব্যাপারটা হচ্ছে পানির অণুর অভ্যন্তরীণ যে বন্ধন, মানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে বন্ধন, এটা হচ্ছে সমযোজী বন্ধন। কিন্তু একটা পানির অণুর সাথে অন্য আরেকটা পানির অণুর মধ্যে যে বন্ধনটা থাকে, এটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটা কিন্তু কে তৈরি করতেছে? অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি করতেছে। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা তড়িৎ দ্বিমেরুর মধ্যে এই যে প্লাস চার্জ আর মাইনাস চার্জ একটা আরেকটা ধরে রাখছে। এখানে এই হাইড্রোজেনটা অন্য আরেকটা অক্সিজেনকে ধরে রাখবে, এভাবে সবাইকে ধরে রাখবে। যে বন্ধনটা তৈরি হবে এটার নাম কি? হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে কিন্তু একটা মজার প্রশ্ন আছে যে এই বন্ধনটা তৈরি করছে অক্সিজেন আর হাইড্রোজেন দুইজন মিলে, তাহলে এটার নাম অক্সিজেন বন্ধন না হয়ে হাইড্রোজেন বন্ধন হইলে কেন? দেখো এখানে মূল ক্রেডিট কিন্তু হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম বলেই সে ধনাত্মক চার্জ হিসেবে কাজ করতেছে, আর ধনাত্মক চার্জ হিসেবে কাজ করে বলেই তার মধ্যে তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে, আর তার তড়িৎ দ্বিমেরুর ফলেই কিন্তু আমরা হাইড্রোজেন বন্ধন পাচ্ছি। তাহলে এখানে মূল ক্রেডিট কিন্তু হাইড্রোজেনের। তাহলে এটা সংজ্ঞা লিখি, এটার আমরা একটু সংজ্ঞা লিখি, খেয়াল করো। এটা সংজ্ঞা হচ্ছে যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা মূলত কি জন্য হয়? হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম থাকার কারণে, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম থাকায় হাইড্রোজেন ধনাত্মক চার্জগ্রস্ত হয়, হাইড্রোজেন ধনাত্মক চার্জগ্রস্ত হয় এবং অক্সিজেন ঋণাত্মক চার্জগ্রস্ত হয়। আচ্ছা, তাহলে হাইড্রোজেন ধনাত্মক চার্জগ্রস্ত হয় আর অক্সিজেন ঋণাত্মক চার্জগ্রস্ত হয়ে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করে। স্থির তড়িৎ অধ্যায়ে আমরা যে তড়িৎ দ্বিমেরু করি, তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল বলে, এটাকে ইংরেজিতে বলে ডাইপোল, দ্বিমেরু সৃষ্টি হয়। তাহলে প্রত্যেকটা পানির অণু এক একটা তড়িৎ দ্বিমেরু, তাই না? প্রত্যেকটা পানির অণু ইন্ডিভিজুয়াল এক একটা তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুর ধনাত্মক চার্জ আর অন্য আরেকটা পানির অণু বা অন্য আরেকটা তড়িৎ দ্বিমেরুর ঋণাত্মক চার্জের মধ্যে যে আকর্ষণ বল, এটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। মানে আকর্ষণ বলের জন্য সৃষ্ট বন্ধনকে বলে হাইড্রোজেন বন্ধন। তাহলে এই যে একটি পানির অণুর ধনাত্মক চার্জ অন্য একটা পানির অণুর ঋণাত্মক চার্জের সাথে যে বন্ধন তৈরি করে, একটি পানির অণুর ধনাত্মক চার্জ অন্য একটি পানির অণুর ঋণাত্মক চার্জের সাথে যে বন্ধন তৈরি করে, সাথে সৃষ্ট বন্ধনকে হাইড্রোজেন বন্ধন বলে। সৃষ্ট বন্ধনকে হাইড্রোজেন বন্ধন বলে। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে মনে রাখবা হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে একটা অণুর সাথে অন্য আরেকটা অণুর, একটা পানির অণুর সাথে অন্য আরেকটা পানির অণুর যে বন্ধন, এটা হাইড্রোজেন বন্ধন। আর পানির অণুর ভিতরে, নিজস্ব পানির অণুর ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে বন্ধন, এটা হচ্ছে কি সমযোজী বন্ধন। নোট লিখে রাখো, এখানে একটু নোট লেখো। পানির অণুর মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন এর মধ্যকার যে বন্ধন, এটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। আর
একটি পানির অণুর সাথে অপর পানির অণুর মধ্যকার যে বন্ধন, এটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। আচ্ছা আচ্ছা, আমরা পরের টপিকে যাই। হ্যাঁ, আমাদের পরের টপিক হচ্ছে ভ্যান ডার ওয়াল বন্ধন। এটা একটু বড়, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের ভ্যান ডার ওয়াল বন্ধন। ভ্যান ডার ওয়াল একজন রসায়নবিদের নাম, ওর নাম হচ্ছে জে ভ্যান ডার ওয়াল। ভ্যান ডার ওয়ালস মানে ভ্যান ডার ওয়ালের বন্ধন। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস বন্ধন কি দেখো, এই যে আমরা 4টা বন্ধন দেখলাম, এর মধ্যে মেইন হচ্ছে কিন্তু আয়নিক বন্ধন, সমযোজী আর ধাতব বন্ধন। হাইড্রোজেন বন্ধনটাকে অনেক সময় রাসায়নিক বন্ধনের বেলায় বিবেচনাও করা নাই, বিভিন্ন রাইটারের বইয়ে দেখো হাইড্রোজেন বন্ধন নাই। আচ্ছা, তো এই যে আমাদের যে 3টা বন্ধন, এগুলোর বাহিরেও দুর্বল একটা বন্ধনের অস্তিত্ব পান বিজ্ঞানী রসায়নবিদ ভ্যান ডার ওয়াল। এই ভ্যান ডার ওয়াল, এই বন্ধনটা কি বলে? ভ্যান ডার ওয়াল বন্ধন। তাহলে এই ভ্যান ডার ওয়াল বন্ধনটা কিন্তু অণু-পরমাণু সবার মধ্যেই কাজ করে, পোলার অপোলার সবার মধ্যেই কাজ করে। তাহলে এখানে লিখো যে পদার্থের অণু-পরমাণু দ্বিমেরু ইত্যাদির মধ্যে ক্রিয়াশীল দুর্বল বলকে ভ্যান ডার ওয়াল বন্ধন বলে। ইত্যাদির মধ্যে ক্রিয়াশীল দুর্বল বন্ধনকে ভ্যান ডার ওয়াল বন্ধন বলে। আচ্ছা, ভ্যান ডার ওয়াল বন্ধন বলে। এখন দেখো, এই ভ্যান ডার ওয়াল বন্ধন 3 প্রকার। ইহা 3 প্রকার। এই ভ্যান ডার ওয়াল বন্ধনটা হচ্ছে 3 প্রকার। এই 3টা টাইপ আমরা আলাদা আলাদা আলোচনা করি। ভ্যান ডার ওয়াল বন্ধন 3 প্রকার, এই 3টা আমরা আলাদা আলাদা আলোচনা করতেছি। দেখো, ফার্স্ট ওয়ান, প্রথম যে ভ্যান ডার ওয়াল, এটা হচ্ছে 2টা স্থায়ী দ্বিমেরুর মধ্যে। 1 নাম্বারটা হচ্ছে 2টি স্থায়ী দ্বিমেরুর মধ্যে বা দ্বিমেরুর মধ্যে দ্বিমেরু আকর্ষণ। এটা কিভাবে বলতে পারি আমরা? দ্বিমেরু আকর্ষণ। দ্বিমেরু আকর্ষণ। খেয়াল করো, মনে করো এখানে একটা দ্বিমেরু আছে, যেমন HCl একটা দ্বিমেরু। দ্বিমেরু কাকে বলে? আমরা স্থিতরিত অধ্যায় পড়ছি। দ্বিমেরু বা ডাইপল কাকে বলে? যে সমমানের বিপরীতধর্মী 2টা চার্জ কাছাকাছি অবস্থান করলে তাকে দ্বিমেরু বলে। তাহলে এই যে এখানে হাইড্রোজেন প্লাস চার্জ আর ক্লোরিন মাইনাস চার্জ, এটা একটা দ্বিমেরু। আর ওই পাশে আরেকটা দ্বিমেরু HCl। তো আমি Cl আগে লিখলাম, H পরে লিখলাম আর কি। হ্যাঁ, এটা বুঝে নিবা, এটা কেমন একটা খারাপ দেখা যায়। আচ্ছা, এটা না লিখলাম। তাহলে দেখো, এখানে যদি আরেকটা দ্বিমেরু নেই, এখানে একটা দ্বিমেরু, এই যে এইখানে একটা দ্বিমেরু, এটা দ্বিমেরু HCl তুমি ধরে নাও, কিংবা যে কোনো একটা দ্বিমেরু ধরতে পারো। আর এখানে অন্য একটা দ্বিমেরু, এইটার যদি এই পাশে প্লাস থাকে, ও আচ্ছা, এখানে তো HCl লিখলে সমস্যা নাই, এইটাও HCl, এইটাও HCl। তাহলে দেখো তো, এটাও যদি HCl হয়, এই যে এটা প্লাস মাইনাস, তাহলে এই যে দ্বিমেরুর মাইনাস, এই মাইনাস চার্জ ওই দ্বিমেরুর প্লাসকে কী করবে? আকর্ষণ করবে, এই পাশে আকর্ষণ করবে। এই যে এদের মধ্যে বন্ধন তৈরি হবে, তাই না? স্থির তড়িৎ বল দ্বারা আকর্ষণ করবে। এই যে বন্ধন, এটাই হচ্ছে কি? দ্বিমেরু আকর্ষণ, ভ্যান ডার ওয়াল বন্ধন। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরও একটা ব্যাপার আছে, দেখো এখানে 2 নাম্বার যে বন্ধনটা, মনোযোগ দাও, 2 নাম্বারটা বন্ধনটা হচ্ছে স্থায়ী দ্বিমেরু আর হচ্ছে আবিষ্ট দ্বিমেরুর মধ্যে। এটা একটু মনোযোগ দিবা। স্থায়ী দ্বিমেরু আর আবিষ্ট দ্বিমেরু আকর্ষণ। আবিষ্ট দ্বিমেরু আকর্ষণ। স্থায়ী দ্বিমেরু, আবিষ্ট দ্বিমেরু আকর্ষণ।
খেয়াল করো, মনে করো এখানে একটা স্থায়ী দ্বিমেরু আছে, এই যে এটা হচ্ছে একটা স্থায়ী দ্বিমেরু, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এটা একটা স্থায়ী দ্বিমেরু, স্থায়ী দ্বিমেরু। হ্যাঁ, এটা আগে থেকে দ্বিমেরু, ধরো HCl বা H2O। আচ্ছা, এটার সাথে যদি আমরা একটা অপোলার, যেটা দ্বিমেরু না, দ্বিমেরু মানে পোলার, দ্বিমেরু ইংরেজি হচ্ছে পোলার, যেটা পোল তৈরি করে আসছে, আর এটা হচ্ছে অপোলার, এটা হচ্ছে অপোলার একটা যৌগ, এটা দ্বিমেরু না, এটা যদি কাছাকাছি আনা হয়, এটার কাছাকাছি আনা হলে কি ঘটে দেখো, এটাকে যদি আমরা এটার কাছাকাছি নিয়ে আসি তাহলে এই যে এইরকম একটা ঘটনা ঘটে। এই যে স্থায়ী দ্বিমেরু সে তো তার মতো আগে থেকে থাকে, কিন্তু এই যে অপোলার যেটা আছে, এই ঋণাত্মক চার্জের আকর্ষণে এইটার কিছুটা এই পাশে ধনাত্মক চার্জ দেখা দিবে, এই যে এই পাশে ধনাত্মক, আর ঋণাত্মকগুলো বসে থাকবে না, ওরা ওই পাশে চলে যাবে। ঋণাত্মকের কারণে এটা বিকর্ষণ করে ঋণাত্মকগুলা, তার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে, ঋণাত্মক চার্জ আছে, ওরা ওই পাশে চলে যাবে। তাহলে এইটা হচ্ছে স্থায়ী দ্বিমেরু। স্থায়ী দ্বিমেরুর কাছে আমরা একটা অপোলার যৌগ নিয়ে আসছি, স্থায়ী দ্বিমেরুর আকর্ষণের কারণে অপোলার যৌগের বিপরীত চার্জ কাছাকাছি আসবে, আর সমধর্মী যে চার্জ এটা দূরে সরে যাবে, তখন এইটাকে বলে আবিষ্ট। এই যে এটার নাম হচ্ছে কি, এই যে এটা তো আমাদের স্থায়ী ছিল, আর এটাকে বলে আবিষ্ট দ্বিমেরু। এটা আমাদের আগে থেকে যেটা ছিল স্থায়ী দ্বিমেরু, আর এইটার নাম হচ্ছে আবিষ্ট দ্বিমেরু। আবিষ্ট দ্বিমেরু। আবেশ কাকে বলে খেয়াল করো, তোমরা চুম্বকের অধ্যায় পড়ছো, যে কোনো একটা চুম্বক পদার্থ, যেমন একটা লোহা, এটাকে যদি একটা স্থায়ী চুম্বকের কাছাকাছি রাখি, এটা সংস্পর্শে ওইটাও কিছুটা চুম্বকত্ব লাভ করে, এটাকে কি বলে, চুম্বক আবেশ। আর এখানে আমরা কি করলাম, একটা স্থায়ী দ্বিমেরুর কাছে একটা নিরপেক্ষ যৌগ নিয়ে আসলাম, এইটাও কি একটা টেম্পোরারি দ্বিমেরু লাভ করছে, এটাকে বলবো আমরা কি, আবিষ্ট দ্বিমেরু। এইবার আবিষ্ট দ্বিমেরু যেটা, এই যে আবিষ্ট দ্বিমেরু, এইটা এটার সাথে যে বন্ধন তৈরি করে, এটাকে বলবো আমরা স্থায়ী দ্বিমেরু আবিষ্ট দ্বিমেরু আকর্ষণ ভ্যান ডার ওয়াল বন্ধন। বোঝা গেছে? আচ্ছা, তিন নাম্বারটা হচ্ছে লন্ডন আকর্ষণ, লন্ডন আকর্ষণ বা লন্ডন বল, লন্ডন আকর্ষণ বল, বা এটা হচ্ছে বিচ্ছুরণ আকর্ষণ বলে আর কি। তো এইটা কি জিনিস দেখো, এটা হচ্ছে বিজ্ঞানী এফ লন্ডন, ওনার নাম হচ্ছে এফ লন্ডন। উনি খেয়াল করলো যে কোনো একটা ভারী মৌল, যেমন যার ইলেকট্রন সংখ্যা বেশি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, কোনো একটা ভারী মৌল যার ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে ইলেকট্রন সংখ্যা যত বেশি থাকে অরবিটাল তত বেশি। ইলেকট্রন বেশি মানে কি, অরবিটাল অনেক বেশি, বেশি থাকলে শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা সে নিউক্লিয়াস থেকে কি অনেক দূরে থাকে, শেষ কক্ষপথের ইলেকট্রন যদি নিউক্লিয়াস থেকে দূরে থাকে তার মধ্যে আকর্ষণ থাকে না, আর ইলেকট্রন যত দূরে থাকে ওই ইলেকট্রন তত স্পিডে ঘুরে, তার বেগ তত বেশি থাকে। এই যে কাছের ইলেকট্রন যেটা, এটার বেগের চাইতে দূরের কক্ষপথের ইলেকট্রনের বেগ কি থাকে, বেশি থাকে। তার মানে যে মৌলটা ইলেকট্রন সংখ্যা বেশি, যে মৌলের ইলেকট্রন সংখ্যা বেশি, তার শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ধনাত্মক এর আকর্ষণ বল খুব কম, যত দূরত্ব বাড়ে আকর্ষণ বল কম, এবং এই ইলেকট্রনের বেগ কি তত বেশি, দূরের অরবিটালের ইলেকট্রনের বেগ বেশি। বেশি থাকার কারণে যখন এরা ঘোরার সময় এরা সমভাবে বিন্যস্ত থাকে না। মনে করো এই শেষ কক্ষপথে যদি 8টা থাকে, বাই এনি চান্স শেষ কক্ষপথে 8টা আস, অথবা শেষ কক্ষপথে 6টা আস, তাহলে 6টা সমান সমান দূরত্ব থাকার কথা। কিন্তু যখন বেশি স্পিডে ঘুরে তখন তাদের মধ্যে একটু ইমব্যালেন্স হয়ে যায়। ইমব্যালেন্স হয়ে গেলে এক পাশে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, আরেক সাইডে ইলেকট্রনের ঘনত্ব কমে যায়। যদি এক পাশে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় আরেক পাশে কমে যায়, তখন ব্যাপারটাই যে এরকম হয় যে এক পাশে ইলেকট্রন একটু বেশি হয়ে গেছে, আরেক পাশে একটু কম হয়ে গেছে। যে পাশে ইলেকট্রন বেশি হয়ে যায় ওইটা ঋণাত্মক চার্জগ্রস্ত হয়, আর যে পাশে ইলেকট্রন কম হয়ে যায় এই পাশে কী হয়, ধনাত্মক চার্জগ্রস্ত হয়ে যায়। মানে যেগুলা ইলেকট্রন সংখ্যা বেশি, দূরে ইলেকট্রন, মানে দূরের অরবিটালে ইলেকট্রনগুলো বেশি স্পিডে ঘোরার সময় ইলেকট্রন মেঘের ঘনত্ব কম বেশি হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায় মাঝে মধ্যে। ইমব্যালেন্স হয়ে গেলে যে পাশে ইলেকট্রন কমে যায় ওই পাশে ধনাত্মক, যে পাশে বেড়ে যায় এটা কি, ঋণাত্মক। তো তখন তার মধ্যে কি তৈরি হয়, একটা দ্বিমেরু তৈরি হয়ে যায়। এই দ্বিমেরুর আকর্ষণে পাশে যদি আরেকটা মৌল থাকে, ধরো এই পাশে আরেকটা মৌল ছিল না, পরমাণু ছিল, এইটারও কি হয়,
দ্বিমেরু তৈরি হয়, এই যে এইটারও দ্বিমেরু তৈরি হয়। এই দ্বিমেরুটা আবার কার জন্য হবে? আবিষ্ট হবে, অর্থাৎ এই পাশে নেগেটিভ হবে আর এই পাশে কী হবে? পজিটিভ হবে। এই যে এটার মতো এখানে যেমন আবেশ হয়েছে ওইখানে আবেশ হবে, তখন এর মধ্যে একটা বল কাজ করে, বন্ধন তৈরি হয়। এটার নাম কি? লন্ডন আকর্ষণ বল বা লন্ডন বন্ধন। এটাকে বইয়ে আরেকটা কি নাম দিচ্ছে দেখি, এটার নাম হচ্ছে লন্ডন বল। হ্যাঁ, লন্ডন বল। ওকে, বা লন্ডন বিচ্ছুরণ বল বলে। লন্ডন বল বা লন্ডন বিচ্ছুরণ শব্দটা লিখে রাখো, লন্ডন বিচ্ছুরণ বল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানলাম যে এখানে ভ্যান ডার ওয়াল বন্ধন তিন প্রকার। এই তিন প্রকার, একটা হচ্ছে দ্বিমেরু, দ্বিমেরুর মধ্যে এই অংশটুকু কিন্তু বেশ জটিল, এটা একটু বই থেকে রিডিং করবা। আর এই জিনিসটা পারলে দুইবার দেখো, একটু নোট করো, এই ক্লাসটাই দুইবার দেখতে পারো, মানে লন্ডন ভ্যান ডার ওয়াল বন্ধনটা দুইবার দেখতে পারো। যে ফার্স্ট ওয়ান হচ্ছে দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ, এই যে একটা দ্বিমেরু, এই যে একটা দ্বিমেরু, এরা কিন্তু স্থায়ী দ্বিমেরু। পরেরটা হচ্ছে স্থায়ী দ্বিমেরু আবিষ্ট দ্বিমেরুর আকর্ষণ। স্থায়ী আকর্ষণে অন্য আরেকটা অপোলার যেটা, এটা আবিষ্ট দ্বিমেরু হয়, তখন এদের মধ্যে কি কাজ করে? লন্ডন বল, ভ্যান ডার ওয়াল বল, ভ্যান ডার ওয়াল বন্ধন। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে লন্ডন বিচ্ছুরণ বল। এটা সবার মধ্যে, দ্বিমেরু থাকা লাগবে না। যখন ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন মাঝে মধ্যে ইমব্যালেন্স হয়ে যায়, এক পাশে বেশি হয়ে যায়, এক পাশে কম হয়ে যায়। যে পাশে বেশি এই পাশে ঋণাত্মক, যে পাশে কম ওই পাশে ধনাত্মক। তো ধনাত্মকের আকর্ষণে পাশে আর একটা ঋণাত্মকটা আবিষ্ট হয়, তখন এই দ্বিমেরু আর আবিষ্ট দ্বিমেরু এই দুইটা মিলা তৈরি করে কি? লন্ডন বিচ্ছুরণ বল। আচ্ছা, তো আমরা পদার্থের বন্ধন শেষ করলাম। তো আমরা দেখি এখান থেকে এ পর্যন্ত কি কি অনুধাবন প্রশ্ন আসছে। এখন পর্যন্ত এখান থেকে 3টা অনুধাবন প্রশ্ন আসছে। তো নর্মালি আমরা যেটা করি, ক্লাসে তো আমরা সংজ্ঞাগুলা লিখে লিখে পড়ি, কিন্তু অনুধাবনগুলো আমরা পড়ি। অনুধাবন যে পড়ি আমরা টপিক পড়ার শেষে, প্রত্যেকটা ক্লাসের টপিকের শেষে আমরা হচ্ছে এই টপিকগুলো থেকে কী কী অনুধাবন প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনে আসছে ওই প্রশ্নগুলো দেখবো আর নিজেদের মতো ব্যাখ্যা করে ফেলবো। এগুলো তো নোট করে পড়ার কিছু নাই। যেমন দেখো, বায়বীয় পদার্থের আন্তঃআণবিক বল অত্যন্ত নগণ্য কেন হয়? কারণ বায়বীয় পদার্থের অণুগুলো দূরে দূরে থাকে। ওই যে আমরা ছক কেটে দেখলাম, যেটা অণু দূরে দূরে থাকে। অণু দূরে থাকলে আন্তঃআণবিক বল কী হয়? নগণ্য হয়। আর তাছাড়া তুমি বায়বীয় পদার্থের যা যা বৈশিষ্ট্য দেখছো সব লিখে দিবা। তারপর দেখো, সাম্যাবস্থার তুলনায় আন্তঃআণবিক দূরত্ব বেশি হলে অণুগুলোর আকর্ষণ না বিকর্ষণ বল লাভ করে। এই যে আমরা একটু লেখচিত্র দেখলাম না, শুরুর দিকে একটা লেখচিত্র দেখলাম আমরা, এই যে এরকম শুরুর দিকে আমরা একটা লেখচিত্র দেখলাম যে শুরুতে কি কাজ করে? আকর্ষণ বল। তারপরে একটা সময় এসে কী হয়ে যায় বলো তো? বিকর্ষণ বল। কখন বিকর্ষণ বল হয়? যখন আর নট পাস করে, মানে আর নটের চেয়ে বেশি দূরত্বে কী হয়? আকর্ষণ। আর নটের চাইতে কম দূরত্বে হয় বিকর্ষণ। তো এখানে বলা হচ্ছে সাম্যাবস্থার তুলনায়, এই যে এটাই কিন্তু আমাদের সাম্যাবস্থা। আর নটটা কিন্তু কি ছিল? আমাদের সাম্যাবস্থা, তাই না? এটা ছিল আমাদের সাম্যাবস্থা। তো এখানে বলছে সাম্যাবস্থার তুলনায় দূরত্ব বেশি হলে, দূরত্ব যদি বেশি হয় তখন আকর্ষণ না বিকর্ষণ লাভ করে? এখানে আকর্ষণ লাভ করে, তাই না? আকর্ষণ লাভ করে। আর এই যে এইটুকুর মধ্যে আকর্ষণ লাভ করে, আর এই যে এইটুকুর মধ্যে লাভ করে বিকর্ষণ। এইটুকুর মধ্যে, এই যে এইটুকুর মধ্যে লাভ করে কি? বিকর্ষণ। আচ্ছা, বুঝলাম। এটা তোমরা লেখচিত্র আঁকাবা, লেখচিত্র আঁকায় পুরো ঘটনাটা ব্যাখ্যা করে দিবা। তারপর 3 নাম্বার দেখো, থার্ড ওয়ান বলছে আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক কি? আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক, যখন দূরে থাকে তখন বর্গের ব্যস্তানুপাতিক, কাছে থাকলে কি হয়ে যায়? কাছে থাকলে আন্তঃআণবিক। এখানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সম্পর্ক এরকম ডিরেক্ট সম্পর্ক নাই, তবে কাছে থাকলে আপাতত সমানুপাতিক মনে হয়, বর্গের সমানুপাতিক হতে পারে। তো এখানে এইভাবে না লিখে তুমি একটু টেকনিক্যালি বলতে পারো, আন্তঃআণবিক দূরত্ব সাম্যাবস্থার চাইতে বেশি হলে আকর্ষণ কাজ করে, মানে দূরত্ব বাড়ার সাথে সাথে বল বাড়ে, দূরত্ব বাড়ার সাথে সাথে বল কমে। আর এই পাশে কী হয়? দূরত্ব কমানোর সাথে সাথে বল বাড়তে থাকে। বোঝা গেছে এটুকু? এই ব্যাপারটাই ব্যাখ্যা করতে হবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা সেকেন্ড ক্লাসে এরপর থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।